আজ অষ্টম শ্রেণীর তাপের তৃতীয় ক্লাস নেওয়া হবে। এর আগে দুদিন আমরা তাপের ক্লাস নেওয়া হয়েছে। তাতে আমাদের পড়ানো হয়েছিল পুনর্শীলী ভবন পর্যন্ত পড়ানো হয়ে গেছিলো। পুনর্শীলী ভবন, তো পুনর্শীলী ভবনের লাস্ট আমরা যেটা দেখেছিলাম যে চাপ কমালে বরফের গলনাঙ্ক কমে যায়, দুটো বরফের টুকরোকে যদি চেপে ধরা হয় তারা জুড়ে গিয়ে একটা টুকরোতে পরিণত হয়ে যায়। তো এরপর থেকে আজকের শুরু করা হচ্ছে। প্রথমে যে বিষয়টার দিকে আমরা নজর দেবো সেটা হচ্ছে লিনতাপ। আগের দিন হয়তো বলার সময় সামান্য পরিমাণে পাওয়া গেছিল, তো এই লিনতাপ সম্পর্কে আমরা আজকে ডিটেলসে জানবো। মূল বিষয়টা আজকে আমাদের লিনতাপ। তাহলে লিনতাপ কি? ল্যাটেন্ট হিট বা লিনতাপ। লিনতাপ জানার আগে আমরা জেনে নিই এই তাপ কাকে বলে, এই তাপ করকম। আজকে আমাদের আলোচনাটা তাপের যে জায়গায় সীমাবদ্ধ থাকবে সেই ভিত্তিতে তাপকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা বোধগম্য তাপ আর একটা হচ্ছে লিনতাপ বা বিলীন তাপ। তো বোধগম্য তাপ কাকে বলে দেখে নিই আমরা। যে তাপ গ্রহণ বা বর্জনে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় এবং যে উষ্ণতা পরিবর্তনটা আমরা কি করতে পারি, থার্মোমিটারে ধরা যায়, তাকে বলে বোধগম্য তাপ। তাই এর নামই হচ্ছে বোধগম্য তাপ। লিনতাপ বা বিলীন তাপ মানে যা হারিয়ে যায়। মানে কীরমভাবে হারিয়ে যায়? সত্যি তাপটা কি হারিয়ে যায়? বলেন না, কেবলমাত্র অবস্থার পরিবর্তনের জন্য কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন, তরল থেকে গ্যাস, এই সমস্ত অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ গ্রহণ বা বর্জন করতে হয়, এতে বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। আর এই তাপ কেবলমাত্র কি করে, কেন এই তাপের গ্রহণ বা বর্জন হয়? কেবলমাত্র পদার্থের আণবিক গঠন রীতির পরিবর্তন ঘটে। এই আণবিক গঠন রীতি মানে অণুগুলোর সজ্জারীতির পরিবর্তন ঘটে। সেই সজ্জারীতির পরিবর্তন কিভাবে হয় সে আমরা পরে জানব। তো এই তাপটা নয় গৃহীত হয় নয় বর্জিত হয়, কিন্তু এটা ফলে উষ্ণতার যেহেতু পরিবর্তন হয় না, তাই এটাকে থার্মোমিটারেও ধরা যায় না। কোনো রকম কোনো উষ্ণতার পরিবর্তন এর ফলে হয় না। তো বলছি, এরপরে আমরা দেখে নিই এই যে লিনতাপ বলা হচ্ছে, এই লিনতাপ কত রকমের। লিনতাপ হচ্ছে বিভিন্ন ভাগ রয়েছে অবস্থান্তরের নাম অনুযায়ী। গলনের লিনতাপ মানে এখানে কোথা থেকে কোথায় যাবে, কঠিন থেকে তরল মানে সলিড টু লিকুইড, এই ফরম্যাটে চেঞ্জ হবে। দ্বিতীয়টাকে কি বলা হচ্ছে? দ্বিতীয়টা হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ। বাষ্পীভবনের লিনতাপ মানে কি? বাষ্পীভবনের লিনতাপ মানে তরল থেকে গ্যাস অবস্থায় পরিবর্তনের জন্য যে লিনতাপ দিতে হয়। তার মানে আমরা দেখলাম গলনের লিনতাপ পদার্থে প্রদান করতে হয়, বাষ্পীভবনের লিনতাপও পদার্থে প্রদান করতে হয়, দিতে হয়। অন্যদিকে এই এই ঘনীভবনের লিনতাপ, এখানে কিন্তু এটা পদার্থখণ্ড থেকে বর্জিত হয়, অর্থাৎ যখন পদার্থখণ্ড গ্যাস বা বাষ্প থেকে তরলে পরিণত হয়। এই মাথায় রাখবে, এই গ্যাস আর বাষ্প দুটোকেই কিন্তু এক কথায় বলে গ্যাসীয় পদার্থ। আর কঠিনীভবনের লিনতাপ মানে কোনটা? কঠিনীভবনের লিনতাপ হচ্ছে তরল থেকে কঠিন অবস্থায় পরিবর্তনের জন্য যে লিনতাপটা বর্জন করে। তাহলে আমরা দেখতে পেলাম প্রথম দুটো লিনতাপ হচ্ছে পদার্থে গৃহীত হয়, আর তার নিচের দুটো লিনতাপ হচ্ছে পদার্থে থেকে মুক্ত হয়। তো এই লিনতাপের আমরা ভাগগুলো দেখলাম। তাহলে এখানে আমরা জানতে পারলাম লিনতাপ কি, বোধগম্য তাপের থেকে আলাদা কোথায়, আর লিনতাপের প্রকারগুলো। আমরা চলে আসবো এর পরের অংশে। তো বিষয়গুলো আমরা প্রশ্নের আকারে বইতেও পাবো, সেখান থেকে দেখতে পারবে। আর যে কটা ছবি যা নেওয়া হয়েছে, কিছু তো আমাকে নেট থেকে সংগ্রহ করতে হয়েছে, বাকিগুলো বইয়ের ছবি। বইটা অবশ্যই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। তো বলছে এবার আমাদের আলোচনার বিষয় কি? এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিনতাপের কয়েকটি ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে। মাথায় রাখবে, দুটো বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ততক্ষণই চলে যতক্ষণ পর্যন্ত ওদের উষ্ণতার পার্থক্য থাকে এবং পরস্পরের সংস্পর্শে থাকে। তাহলে দুটো বস্তুকে কি থাকতে হবে? একে অপরের গায়ে গায়ে থাকবে। আর কি থাকবে? ওদের মধ্যে উষ্ণতার পার্থক্য থাকতে হবে। দুটো সমান উষ্ণতার বস্তুতে আলাদা তাপ থাকতেই পারে, কিন্তু কখনোই সেই তাপের আদান প্রদান হবে না, যেহেতু তাদের উষ্ণতার কোনো পার্থক্য নেই। সম উষ্ণতার দুটো বস্তুর মধ্যে তাপ আলাদা হলেও হতেই পারে, উপাদান আলাদা হলে, সাইজ আলাদা হলে তাপের পরিমাণ আলাদা হতেই পারে। যেমন দুটো চৌবাচ্চা, একটা ছোট একটা বিশাল বড়, কিন্তু দুটোতেই 1 মিটার উচ্চতার জল আছে।
তাহলে এই দুটো চৌবাচ্চাকে জুড়ে দিলে কখনোই কোনো চৌবাচ্চা থেকে অন্য কোনো চৌবাচ্চায় জল যাবে না। যদিও বড় আকারের চৌবাচ্চায় 1 মিটার জল আছে, তার জলের আয়তন অনেক বেশি, আর ছোট আকারের চৌবাচ্চায় 1 মিটার জল থাকলেও তার জলের আয়তন অনেক কম। তার মানে এরকমই একটা উদাহরণ আমরা দেখব, বরফের মধ্যে গর্ত করে রাখলে জল জমে বরফে পরিণত হয় না কেন। দেখা যাক। তো আমরা এই বই থেকে যে ছবিটি সংগৃহীত করেছি তার দিকে যদি একটু দেখি, দেখতে পাবো কি এটা একটা বরফের খণ্ড, ব্লক। এই বরফের ব্লকটার মধ্যে আমরা এখানে কি দিয়েছি, বরফের ব্লকের মধ্যে কিছু পরিমাণ জলকে এখানে রেখে দেওয়া হয়েছে। তাহলে ভেতরে রাখা আছে কি, ভেতরে রাখা আছে জল বরফখণ্ডের মধ্যে, আর পুরো এই ব্লকটা হচ্ছে বরফ। এটা হচ্ছে বরফের ব্লক। তাহলে বরফের ব্লকের মধ্যে জল রাখা আছে। তো এই জলটা কি জমে গিয়ে বরফে পরিণত হয়ে যাবে কি? বলছে জলটা আস্তে আস্তে ঠান্ডা হবে। বরফটা ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রয়েছে। তাহলে বরফের টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে। এবার জলটা ঘরের টেম্পারেচারে ছিল, ধরলাম 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। আস্তে আস্তে কী হবে, এই জলটা ঠান্ডা হতে 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 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাবে। তাহলে একসময় জলের টেম্পারেচার কত হয়ে গেল? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ও যে ঠান্ডা হচ্ছে, তাপটা কে নিচ্ছে? পরিবেশ, গরম পরিবেশকে কি ও তাপ দিতে পারে না? তাহলে তাপটা এতক্ষণ ধরে বরফ নিয়ে নিচ্ছিল। কিন্তু যখন বরফটা আকার অনেক বড়, যখন এই বরফটার ছোঁয়ায় থেকে জলটার টেম্পারেচার কমতে কমতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে, তখন কিন্তু আর জলের পক্ষে সম্ভব নয় বরফকে তাপদান করা। তখন ওটা 0 ডিগ্রি উষ্ণতাতে যেমন আছে ওরকমভাবেই রয়ে যাবে। অর্থাৎ বরফের ছোঁয়ায় থাকলেই যে জলে পরিণত হবে এমন কোনো ব্যাপার নয়। লিনতাপ গ্রহণ বা বর্জন করতে গেলেও কি করতে হবে, এই যে তাপটা ঠান্ডা হওয়ার পরে বরফ জল থেকে 0 ডিগ্রি উষ্ণতার জল থেকে আরও কিছু তাপ বেরোতে হবে, যেটাকে বলে লিনতাপ, তবেই ও বরফে পরিণত হতো। কিন্তু এই বেরোবার জন্য কি দরকার? উষ্ণতা পার্থক্য দরকার, সেটা নেই, যে কারণে ও পারলো না। এরকম আর একটা ঘটনার দিকে আমরা দেখব, মাটির কলসি। সেই মাটির কলসি পুরাতন আগেকার দিনে বেশি পাওয়া যেত দোকানে, বাড়িতে, চায়ের দোকানে। তো মাটির কলসি কি করা হতো, বড় বড় জালা বা কলসিকে মাটির কিছুটা ভেতরে রেখে দেওয়া হতো। গ্রীষ্মকালে জল খুব ঠান্ডা হতো। এই কলসিগুলো জল কিভাবে ঠান্ডা হতো লিনতাপের সাহায্যে, সেটা আমরা একটু দেখে নেবো, ব্যাপারটা বুঝে নেবো কী করে ঠান্ডা রাখা হতো যে কোনো ধাতব পাত্রের তুলনায়। বলছে এইরকম বড় বড় কলসি বা জ্বালাগুলো থাকতো, যার কিছুটা মাটির মধ্যে প্রথিত করা থাকতো। অন্তত ধরে নিলাম মাটির মধ্যে কিছুটা অংশ গাঁথা রয়েছে, প্রবেশ করানো রয়েছে। এবার এর মুখটা ঢাকা দিয়ে রাখা আছে, জল ভর্তি করা আছে। এই জলগুলো মাটির সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে কী হবে, জলগুলো বাইরে চলে আসবে, বাইরের দেওয়ালে চলে আসবে। এবং বাইরের পরিবেশের টেম্পারেচার বেশি হওয়ার কারণে ওরা কি করবে, বাষ্পীভূত হয়ে যাওয়ার সুযোগ বা সম্ভাবনা থাকবে। তো এর জন্য ওরা প্রয়োজনীয় তাপ কোথা থেকে নেবে? প্রয়োজনীয় তাপ ওদের কী করতে হবে, ও কি হবে, তরল থেকে বাষ্পে পরিণত হবে। তাহলে এখানে লিনতাপ প্রয়োজন, একে বলে বাষ্পীভবনের লিনতাপ। আমরা এর মান সম্পর্কে জানবো পরে, ভাগগুলো সম্পর্কে দেখব। তো জল, প্রতি 1 গ্রাম জল 537 ক্যালোরির কাছাকাছি তাপ পেলে তবে সেটা বাষ্পে পরিণত হবে। তাহলে এই যে জলের ফোঁটাগুলো এর গায়েতে বাইরে আসবে, যেগুলো বাইরে আসছে সেগুলো কী হবে, বাষ্পে পরিণত হয়ে যাবে আস্তে আস্তে। তো বাষ্পে পরিণত হতে গেলে এদেরকে তাপ লাগবে। সেই তাপটা দেবে কে? বাইরের উত্তপ্ত পরিবেশ ওকে তাপ দেবে, এবং সেই তাপে ও কী হয়ে যাবে, বাষ্পীভূত হয়ে চলে যাবে, প্রকৃতিতে মিলিয়ে যাবে বা বায়ুমণ্ডলের সঙ্গে মিশে যাবে। তার পরিবর্তে ও যে এই তাপটা সংগ্রহ করলো, কোত্থেকে সংগ্রহ করলো? একটা তো অবশ্যই বলেছি বাইরের পরিবেশ, আর কিছুটা হচ্ছে ওই কলসির গা বা কলসির ভেতরের অংশ। তাহলে দুটো জায়গা থেকে ওরা লিনতাপ সংগ্রহ করছে, একটা বাইরের পরিবেশ থেকে কিছুটা, আর একটা হচ্ছে কলসির গাত্র থেকে। এই দুটো থেকে করার কারণে বায়ুমণ্ডল তো আকারে অনেক বড়, তার উষ্ণতা পরিবর্তন আমি ধরতে পারবো না, কিন্তু কলসি ছোট পাত্র, ছোট স্থান, এর টেম্পারেচার কমে যাবে, হ্রাস পাবে। তাহলে বাষ্পীভবনের যে লিনতাপ প্রয়োজন সেটা কিছুটা কলসির গা থেকে নেবার কারণে কলসির গাত্রটা কী হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই কারণে কি হয়, জল ঠান্ডা থাকে। এরপরে আমরা দেখে নিই গ্রীষ্মকালে জানলায়, অফিসে ক্ষেত্রে এখন তো অনেক নতুন নতুন ধরনের বেরিয়েছে নতুন টেকনোলজি দিয়ে। আগেকার দিনে কি ব্যবহার করা হতো, খসখসে ব্যবহার করা হতো।
ছোবড়া দিয়ে তৈরি করা, দড়ি দিয়ে বাঁধা এক রকমের বিশেষ পর্দা টাইপের জিনিস, যাকে ভেতর থেকে জল দিয়ে ভিজিয়ে রাখা হতো। এবার ওই জলটা কী হতো, গরম ভেতরের বাতাসের সংস্পর্শে এসে তা থেকে তাপ সংগ্রহ করে কি করতো, বাষ্প তৈরি হয়ে বাষ্পীভূত হয়ে যেত। এর জন্য যে লিনতাপ প্রয়োজন, সে লিনতাপও কোত্থেকে পেত, সেই লিনতাপও সংগ্রহ করে নিত ওই ঘরের ভেতরে বাতাস থেকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, যদিও এটা প্রকৃতপক্ষে খসখসে যে অর্থে আমি বললাম ছোবড়া দিয়ে তৈরি, সেই জিনিসের ছবি আমি পাইনি। হাতের সামনে যেটা পেয়েছিলাম মাদুর কাঠির মতো বোনা, এতেও একই রকম কাজ হবে। জলে ভিজিয়ে ঝুলিয়ে দিলে এ ঘরের ভেতরকে ঠান্ডা করবে, কারণ এর জলটা বাষ্পীভূত হবে, বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পীভবন লিনতাপ ঘরের ভেতরে গরম বাতাস থেকে সংগ্রহ করে বাতাসকে ঠান্ডা করবে। আচ্ছা, এরপরে আমরা আসি লিনতাপ তাহলে কাকে বলে। আমরা তো এতগুলো উদাহরণ দেখলাম, এবার লিনতাপের সংজ্ঞায় আসি। কাকে বলা হচ্ছে লিনতাপ? বলছে এই সংজ্ঞাটা যত ধরনের লিনতাপ আছে সমস্ত ধরনের লিনতাপের ক্ষেত্রে একটু করে পরিবর্তন করে নিলে বসানো যাবে। প্রমাণ চাপে একক ভরের কোনো পদার্থখণ্ডের প্রমাণ চাপে একক ভরের কোনো পদার্থখণ্ডের উষ্ণতায় কোনো পরিবর্তন না করে কেবলমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন প্রয়োজন তাকে ওই পদার্থের ওই অবস্থান্তরের লিনতাপ বলে। এখানে আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে এই সংজ্ঞা বলার সময়। এই যে প্রমাণ চাপ কথাটা বলা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, একক ভর কথাটা খুবই গুরুত্বপূর্ণ, উষ্ণতা কোনো পরিবর্তন হবে না এটাও খেয়াল রাখতে হবে, আর কি ওই অবস্থান্তরের লিনতাপ বলে। প্রমাণ চাপ কেন, আমরা এর কারণ পরে পরে জানতে পারবো। চাপ পাল্টে গেলে এই লিনতাপের পরিমাণও পাল্টে যাবে। এটা মাপার জন্য একক ভর কথাটা নেওয়া হয়েছে। তো লিনতাপের ডেফিনেশন সংজ্ঞা দেওয়ার জন্য কতটা পরিমাণের জন্য দেবো, পরিমাণ পাল্টালে তো পাল্টাবে। তো এর কত বিভিন্ন মানও আছে বিভিন্ন ক্ষেত্রে। তো এই লিনতাপের সংজ্ঞাটাকে আমি কঠিনীভবনের লিনতাপ, বাষ্পীভবনের লিনতাপ, ঘনীভবনের লিনতাপ, গলনের লিনতাপ সবার ক্ষেত্রেই প্রয়োগ করতে পারি। তো কীভাবে প্রয়োগ করতে পারি আমি নিচে উদাহরণে আসবো, দেখি এক এক করে। তো বলছে এই লিনতাপের এককগুলো কী কী। লিনতাপের সিজিএস এসআই এর ভাগেতে যাচ্ছি না, এর সিজিএস পদ্ধতিতে কী বলে ক্যালোরি পার গ্রাম, আর এসআইতে কত হচ্ছে জুল পার কেজি লিনতাপের একক। আমরা জানি দুটো বিষয় একটু মাথায় রাখি। বরফ গলনের লিনতাপ কত, বরফ গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম। আর বাষ্পীভবনের জলের বাষ্পীভবনের লিনতাপ কত 537, কোথাও কোথাও 540 ব্যবহার করে, যেখানে যেটা বলা হয় সেটাই বলবে ক্যালোরি পার গ্রাম। তো এই যে দুটো সংখ্যা বলা হলো এর মানে কি, আমি যদি এই প্রথমটা বলি জলের গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, এর মানে হলো প্রমাণ চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলকে সম্পূর্ণরূপে কঠিন তরলে পরিণত করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন। 0 ডিগ্রি উষ্ণতার জলে পরিণত করতে। আরেকবার প্রথম থেকে বলে নিচ্ছি। প্রমাণ চাপে 0 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম বরফকে, আমি আগেরবার যদি জল বলে থাকি ভুল বলেছি, 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে ওই উষ্ণতারই 1 গ্রাম জলে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রদান করতে হয় সেই তাপের পরিমাণটা কত 80 ক্যালোরি। তাহলে আগের সংজ্ঞায় যা বলেছিলাম তাই বলেছি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটা ফিক্সড রাখতে হবে, উষ্ণতার অপরিবর্তিত আছে গলনের আগে এবং পরে। ভরটা 1 গ্রাম নিয়েছি, আর কোন ক্ষেত্রের এটা লিনতাপ বলা হচ্ছে গলনের লিনতাপ। তাহলে নিজেরা চেষ্টা করে দেখো বাষ্পীভবনের লিনতাপ কাকে বলে। 537 ক্যালোরি পার গ্রাম মানে কি বলবো, তখন শুধু পাল্টে দেবো, এখানে লিখবো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলের 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রমাণ চাপে 1 গ্রাম জলকে ওই উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে, তখন এই 537 ক্যালোরি লিখবো, আগের 540 ক্যালোরি পরিবর্তে। এইটুকুই চেঞ্জ হবে, চেঞ্জ বলতে এটাই। আচ্ছা, আমরা এর পরের স্লাইডে যাই। সেখানে দেখতে পাচ্ছি বাষ্পীভবন অর্থাৎ এই যে তরল থেকে গ্যাসে পরিণত হবে বা বাষ্পে পরিণত হবে, এই যে পরিণত হওয়ার ঘটনাটাকে কি বলা হচ্ছে বাষ্পীভবন। দুভাবে হয়, একটাকে বলে বাষ্পায়ন আর একটা হচ্ছে স্ফুটন। এই দুটোর মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে, কি কি দেখি আমরা। একটা হচ্ছে বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় হতে পারে, স্ফুটন কেবলমাত্র কোথায় ঘটে নির্দিষ্ট উষ্ণতায় ঘটে, যে কোনো চাপে বাষ্পায়ন হতে পারে। আর স্ফুটন কিন্তু একটা নির্দিষ্ট চাপের উপর নির্ভর করে, চাপ পাল্টালে এর অবস্থা পাল্টে যায়।
আর একটা বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা আমি এখানে লেখার কথা মনে ছিল না। সেটা হচ্ছে কি, বাষ্পায়নটা শুধুমাত্র কোথা থেকে হয় এখানে এটা লিখে নেবে, তরলের উপরিতল থেকে হয়। যদিও এই স্ফুটনটা হয় কোথায়, সমগ্র অংশ থেকে হয়। খুব আসলে ব্যাপারটা হচ্ছে অতি দ্রুত খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাটাকে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট তাপমাত্রায় সেটা তাপের প্রয়োগে তাকে বলে বাষ্পীভবন। আর বাষ্পায়নে তাপ লাগে না, লাগে তো বটেই, সেটা পরিবেশ থেকে সংগ্রহ করে। যেহেতু ধীরে ধীরে ঘটে তাই বাইরে থেকে আমাদের আলাদা করে তাপ প্রয়োগ করতে হয় না। তো বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোনটা বাষ্পায়ন কোনটা স্ফুটন। আমি একটা নারকেলের মালাতে কিছুটা কেরোসিন রেখে দিলাম বা জল রেখে দিলাম, সেটা ছাদে গ্রীষ্মের দিনে রেখে দিয়ে এলাম, 7 দিন পরে গিয়ে দেখলাম জলটা আর নেই, শুকিয়ে গেছে। এটা হলো বাষ্পায়ন। অন্যদিকে স্ফুটন কোনটাকে বলে, স্ফুটন হচ্ছে যখন ওই জলটাকে আমি পাত্রে নিয়ে গরম করছি, সেই পাত্রে নিয়ে গরম করার সঙ্গে সঙ্গে সেটা ফুটে ফুটে শেষ হয়ে গেল, তো এটা হচ্ছে স্ফুটন। আর বাষ্পায়ন নির্ভর করে কয়েকটা বিষয়ের উপর। যদি আমরা ছোট পাত্রে চা খাই তখন সেই চা ঠান্ডা হতে সময় লাগে। যদি চায়ের পাত্রটাকে আমি বড় পাত্রে চাটা ঢেলে নিই চওড়া জায়গায়, তখন দেখি চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে, কারণ ওর উপরিতলে ক্ষেত্রফল বেড়ে গেছে, দ্রুত হারে তাপ ছেড়ে দিয়েছে, তো তার ফলে এটা দ্রুত ঠান্ডা হয়ে গেছে। যদি বাতাস বয় ওপর দিয়ে তাহলে কিন্তু বাষ্পায়ন দ্রুত হারে হয়। গায়ের জল ফ্যানের নিচে দাঁড়ালে তাড়াতাড়ি শুকিয়ে যায়। গামছা, ভিজে জামা কাপড় যদি ফ্যানের নিচে দেওয়া হয় তাড়াতাড়ি শুকিয়ে যায়। কারণ হচ্ছে কি, বায়ুপ্রবাহ যদি হতে থাকে তাহলে নতুন নতুন বায়ু স্তর আসবে, সে কি করবে, ওই ভিজে বাতাস থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে নেবে। তরলের প্রকৃতি, কিছু কিছু তরলের প্রকৃতিই থাকে যারা অত্যন্ত দ্রুত হারে উবে যেতে চায়, উদ্বায়ী, যেমন স্পিরিট। আর বাতাসে আর্দ্রতার পরিমাণ, আমাদের যেমন খিদে সম্পূর্ণ হয়ে গেলে, পেট ভর্তি হয়ে গেলে আর খেতে চাই না, বাতাসেরও তেমন। বাতাসের একটা খাদ্য হচ্ছে জলীয় বাষ্প। তাই বাতাস যদি কোনোভাবে অলরেডি তার বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ আর্দ্রতা বেশি থাকে, তাহলে কিন্তু সে নতুন করে জলীয় বাষ্প সংগ্রহ করতে চাইবে না ভিজে জামা কাপড় থেকে। আর যদি বাতাস শুষ্ক থাকে, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, যেটা শীতকালে হয়, তো সেখানে কিন্তু সে ভিজে জামা কাপড় থেকে দ্রুত হারে জলীয় বাষ্প শোষণ করে তাকে দ্রুত শুকিয়ে নেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই আর্দ্রতা যত বেশি হবে বাষ্পায়ন তত ধীর গতিতে হবে, আর্দ্রতা যত কম হবে বাষ্পায়ন তত দ্রুত গতিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কম্প্যারিজন দেখানো আছে, এটা বইয়ের থেকে নেওয়া ছবি। তো এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, জামা কাপড় বা কোনো কিছু রোদে দেওয়া হয়েছে, একই রকম রোদ আসছে। এটা যদি গ্রীষ্মকাল হয়, বর্ষাকাল হয়, শীতকাল হয়, দেখবো শীতকালে তাড়াতাড়ি শুকাচ্ছে, একই পরিমাণ যদি সূর্যের তাপ এসে পৌঁছায়। আর দেখছি শীতকালে তাড়াতাড়ি শোকাতে যে সময় নিচ্ছে, গ্রীষ্ম বা বর্ষাকালে কম্প্যারেটিভলি বেশি সময় নিচ্ছে। মাথায় রাখতে হবে এই তুলনাটা তখনই করা যাবে যদি এমন জায়গায় দিলাম যেখানে সূর্যের আলো এসে পড়ার পরিমাণটা তিনটে ক্ষেত্রেই একই থাকে। তো দেখবো শীতকালে তাড়াতাড়ি শুকোয়, কারণ শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে। সেই কারণে শীতকালে কী হবে, এখান থেকে অত্যন্ত দ্রুত হারে বাতাসের মধ্যে জলীয় বাষ্প চলে যাবে, ওই ভিজে জিনিসের জলটা জলীয় বাষ্প রূপে চেঞ্জ হয়ে যাবে, প্রয়োজনীয় লিনতাপ পরিবেশ থেকে সংগ্রহ করবে। গ্রীষ্ম এবং বর্ষাকালে জলীয় বাষ্পের পরিমাণ খবর পড়ার সময় দেখবে আপেক্ষিক আর্দ্রতা দিয়ে মাপা হয় 98%, 90%, 70%, 80% এত বেশি থাকে, তো সে কারণে শুকোতেও সময় লাগে। তো এই অংশের আগের অংশে যেটা বলে এলাম তার এখানে বক্তব্যটা বলা আছে। এর অংশগুলো উপরে ছোটো ছোটো করে বলা হয়ে গেছে। গরমকালে কেন ফ্যানের নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয়, কারণ আমাদের গাটা ভিজে রয়েছে, ঘামটা যেটা রয়েছে সেটা পাখার হাওয়াতে কী হয়, দ্রুত বাষ্পীভূত হতে চায়, তার জন্য প্রয়োজনীয় লিনতাপ আমাদের দেহ থেকেই সংগ্রহ করবে, তার ফলে দেহটা ঠান্ডা বোধ হবে। হাতে স্পিড ঢাললে একই ঘটনা ঘটে, স্পিড খুব তাড়াতাড়ি উবে যায় বলে দ্রুত হারে বাষ্পায়নের কারণে আমাদের হাতের তালু থেকে দ্রুত হারে লিনতাপ সংগ্রহ করবে, তো এর ফলে হাতের তালুটা ঠান্ডা বোধ হবে। কুকুর জিভ বার করে হাঁপায় কেন গ্রীষ্মকালে, কারণ বলছে ওদের এই জিভেতে জীবের মধ্য থেকে ওরা কি করে, যে জীবের লালা রসটা রয়েছে সেটাকে বাষ্পীভূত করতে থাকে। জীবের তলটা যদি যত বেশি মুখ থেকে বার করে রাখবে, হাঁপাতে থাকবে, তত সেটা পরিবেশের মধ্যে আসার কারণে ওই জীবের লালাটা দ্রুত হারে
তার দেহ থেকে বাষ্পীভূত হতে থাকবে এবং প্রয়োজনীয় লিন তাপ কোত্থেকে নেবে, তার দেহ থেকে। এই কারণে নিজের দেহটা কী হবে, শীতল বোধ হবে। আচ্ছা, স্ফুটন। স্ফুটনের ক্ষেত্রে আমরা দেখেছি এইরকম কোনো পাত্রের মধ্যে যে কোনো তরলকে নিয়ে সেই তরলকে উত্তপ্ত করা হচ্ছে। ওপরে থার্মোমিটার দিয়ে তার টেম্পারেচার মাপতে পারবো, কিছুটা উপরে রাখতে হয়, কারণ আমাদের যে থার্মোমিটার ব্যবহার করি ক্লিনিক্যাল থার্মোমিটার, সেটা 100°C দেখায়। ফুটন্ত জল নিয়ে যদি কাজটা করা হয়, ফুটন্ত জলের টেম্পারেচার 100°C একটু ওপরে হয়, সে কারণে ওর সামান্য ওপরে রাখা হয়েছে পারদ সূত্রটাকে। রেখে আমরা চেক করতে পারি কার বিভিন্ন পদার্থের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কত। আমাদের বইতে একটা লিস্ট আছে, সেটা আমি এখানে এনলিস্টেড করতে ভুলে গেছি, বাদ চলে গেছে। সেই লিস্ট থেকে আমরা আইডিয়া করতে পারবো কোন তরল কত উষ্ণতায় ফুটতে শুরু করে, বিভিন্ন তরলের ক্ষেত্রে বৈচিত্র্য কতটা সেটা আমরা দেখতে পাবো। তো স্ফুটন কাকে বলে? স্ফুটন বলা হচ্ছে অতি দ্রুত তরলের সমগ্র অংশ থেকে তাপ প্রয়োগের ফলে বাষ্পীভবনের যে ঘটনা ঘটে সেটাই হচ্ছে স্ফুটন। আর স্ফুটনাঙ্ক প্রথম ভিডিও বা দ্বিতীয় ভিডিওতে বলা হয়েছিল তোমাদের যে প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল ফুটে বাষ্পে পরিণত হতে শুরু করে এবং যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণভাবে বাষ্পে পরিণত হয়ে যায় ততক্ষণ ওর ওই উষ্ণতা স্থির থাকে। এই উষ্ণতাটাকেই বলে স্ফুটনাঙ্ক। যেমন প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। আচ্ছা, স্ফুটনাঙ্ক কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর, যে বিষয়ের দ্বারা প্রভাবিত হয়, নির্ভর করে না, প্রভাবিত হয়। 1 নম্বর তরলের প্রকৃতি। কিছু কিছু তরল খুব কম তাপমাত্রায় ফোটে, আর কিছু কিছু তরল আছে অত্যন্ত বেশি তাপমাত্রায় ফোটে। আর অপদ্রব্যের উপস্থিতি। অপদ্রব্যের উপস্থিতি মানে হচ্ছে যদি কোনো কিছু মেশানো থাকে, এক্সট্রা কিছু মেশানো থাকে, শুদ্ধ পদার্থের মধ্যে অশুদ্ধি কিছু মেশানো থাকে। যেমন জলের মধ্যে যদি নুন গুলে দেওয়া হয়, যেমন আমরা বরফের মধ্যে নুন দেখেছিলাম, জলের মধ্যে নুন গুলে দিলে জল কিন্তু আর 0° উষ্ণতায়, এই 100° উষ্ণতায় ফোটে না, তখন ও স্ফুটনাঙ্ক স্বাভাবিক কারণে বেড়ে যায়। আর একটা বড় প্রভাব হচ্ছে তরলের চাপ। তরলের চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় এবং উল্টো প্রক্রিয়াটাও সত্য। যদি চাপ কমিয়ে দিই তাহলে স্ফুটনাঙ্ক কমে যাবে। এ প্রসঙ্গে কয়েকটা ছোট বিষয় আমরা দেখে নিই। এই যে আমরা এইসবে বলে এলাম, চাপ বাড়ালে কি হয়, তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। এর ওপর নির্ভর করে আমরা একটা রান্নার ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়, সেটাকে বলা হয় প্রেশার কুকার, যা অত্যন্ত পরিচিত। সেই পরিচিত প্রেশার কুকার সম্পর্কে আমরা একটু দেখে নিই। তো এর শুরুতেই রয়েছে অন্তরক হাতল, যেটা ধরার সুবিধের জন্য, আর ওপরে রয়েছে পিস্টনটা রাখা রয়েছে, ওপরে একটা ওয়েট চাপানো আছে, এর নিচে সূক্ষ্ম ছিদ্র আছে যা তোমরা প্রত্যেকেই জানো, আর এখানে একটা সেফটি ভালভ আছে। আর এই যে ঢাকনা আর এর পাত্রের গা, ধাতব মোটা পাত্র, এদের মাঝখানে যাতে বাষ্প না বেরোতে পারে সেই জন্য রাবারের বেড দেওয়া থাকে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর পাল্টাতে হয়, রাবারের বেড নাহলে আলগা হয়ে যায়। তো এটা কী করে করা হয়, ঘটনাটা কী করে করা হয় বলছে, আমরা এই সময় পড়লাম চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। তো এটাকে গরমে যেই বসাবো, সঙ্গে সঙ্গে এখানে যে বাষ্প উৎপন্ন হবে সেই বাষ্পটা এর মধ্যেই আটকে থাকবে, বেরোতে পারবে না। সেই বাষ্পটা উল্টে তরলের উপর চাপ বৃদ্ধি করবে। তাহলে যে তরলটা 100°C ফোটার কথা, ওকে চাপ বাড়িয়ে বাড়িয়ে 120, 115 এরম টেম্পারেচারে ফোটাতে থাকবে। এর ফলে ও যখন ফুটতে শুরু করবে তার আগে ওকে ওই উচ্চতর উষ্ণতায় পৌঁছতে হবে। এর জন্য ও আরও বেশি তাপ শোষণ করবে, যার ফলে খাবার দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এই করতে করতে অনেক সময় দেখা যায়, এই যে সেফটি, একটা সময় দেখা যায় এই ধাতব পাত্রটা ওই চাপ আর বাষ্পের চাপ আর সহ্য করতে পারবে না, ধাতব পাত্রের যা থিকনেস, তখন অতিরিক্ত বাষ্পটা কী হবে, অতিরিক্ত বাষ্প এই যে সূক্ষ্ম ছিদ্র আছে এর মধ্যে দিয়ে এই ওয়েটটাকে তুলে দিয়ে বেরিয়ে চলে আসে। এই ওয়েটটার মান নির্দিষ্ট করা থাকে যে কতটা বাষ্প হলে ধাতব পাত্রটা বিস্ফোরণ ঘটবে না বা ফাটবে না। তার বেশি বাষ্প চলে এলেই ও কী হবে, ওইখান থেকে চাপ প্রয়োগ করে ঊর্ধ্বমুখে বেরিয়ে চলে আসবে সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে। অনেক সময় রান্না করতে করতে কী হয়, ওই সূক্ষ্ম ছিদ্রটা বন্ধ হয়ে যায়, তখন এই পিস্টনটার ওপরে ওঠে না, কাজ করে না। তাতে যাতে ফেটে না যায় প্রেশার কুকার, তার জন্য এখানে কী ব্যবহার করা হয়, সেফটি ভালভ ব্যবহার করা। এটা হচ্ছে গোটা পাত্রের ঢাকনার একটা দুর্বলতম অংশ, যেখানে চাপটা ওই পিস্টনের ওজনের থেকে বেশি হয়ে গেলে ওই যদি পিস্টন না ওঠে তখন এখান থেকে দ্রুত ওই সেফটি ভালভটাকে খুলে দিয়ে ও বেরিয়ে চলে আসবে। তো এই উপায়ে আমরা কি করতে পারি, দ্রুত রান্না করে নিতে পারি, যেহেতু উচ্চতর উষ্ণতায় এটা ফুটতে শুরু করে। এ ঠিক উল্টো কথাই যেটা বলা হচ্ছিল, চাপ কমালে কি হয়,
তরলের স্ফুটনাঙ্ক কমে যায়। এটা আদৌ কি ঠিক? বলছে এটা ফ্রাঙ্কলিনের পরীক্ষা আগে ছিল, সেটা এখন আর নতুন সিলেবাসে দেওয়া হয় না। সাধারণ যেটা আমরা করতে পারি, এরকম ইঞ্জেকশনের সিরিঞ্জ নেওয়া হলো, সেই সিরিঞ্জ নিয়ে আমি কি করলাম, এই সরু মুখ দিয়ে জল টানা হলো, আমার দিকে সিরিঞ্জের মোটা অংশটা টেনে নিয়ে জলের ভেতরে ঢুকে গেল। এবার যদি সিরিঞ্জটাকে আমি এইভাবে ঠেলে দিই তাহলে জলটা বেরিয়ে চলে যাবে। এটা নর্মাল জল। এবার যদি উল্টো কাজ করা হয়, উল্টো কাজ করা হচ্ছে মানে কি, উল্টো কাজ মানে হচ্ছে ঠিক ফুটবে তার আগের মুহূর্তে গরম জলকে আমি এই সিরিঞ্জের মধ্যে আগের মতোই পিছনে টেনে তুলে নিলাম। আর কি করলাম, এই সামনের মুখটাকে আঙুল দিয়ে চেপে দিলাম। আঙুল দিয়ে চেপে দিয়ে জল ভর্তি, আরেকবার বলে নিচ্ছি। বলছে আমি কি করলাম, ঠিক ফুটতে শুরু করবে এরম অবস্থায় গরম জল দিয়ে এই সিরিঞ্জটা আংশিকভাবে ভর্তি করে নিলাম। এরপর কি করব, এরপর হচ্ছে এই যে মোটা চাকতিটা রয়েছে সেটাকে আমি পিছনের দিকে টানবো এবং তার আগে সামনের মুখটা আঙুল দিয়ে চেপে ধরে থাকবো। যার ফলে কী হবে, বাইরের বাতাস এই মুখ দিয়ে ভেতরে, সরু মুখ দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে না, আর ভেতরের বাতাসকে বাইরে পাম্প করে নেওয়া হচ্ছে এই মোটা চাকতি দিয়ে। তাহলে ভেতরে বাতাসের চাপ কমে যাবে এবং দেখতে পারো, যদি এটা সঠিকভাবে করতে পারো তাহলে দেখতে পাবে যে ওই ভেতরের জলটা, যার উষ্ণতা 100 ডিগ্রি সামান্য কম, সে কিন্তু ফুটবে। অর্থাৎ বাইরে থেকে তাপ দিচ্ছি না, কোনো কিছুর উপর বসানো হয়নি, গরম করা হয়নি, তবু এটা ফুটছে। কারণটা কি, চাপ কমিয়ে দেওয়া আছে, ভেতরে বাতাসকে বার করে নিয়েছি, বাইরে বাতাসকে ঢুকতে দিইনি, যার ফলে চাপ কমে গেছে। চাপ কমে গেলে স্ফুটনাঙ্ক কমে যাবে, 100 ডিগ্রি কমেতে 98 ডিগ্রি সেন্টিগ্রেডে ওটা ফুটতে পারবে। তো এই হচ্ছে আজকের পড়া। পাহাড়ি অঞ্চলে এই নীতি ব্যবহার করে কি করে কাজ করা সম্ভব, প্রেশার কুকারকে কাজে লাগিয়ে। আর প্রেশার কুকার ছাড়া কি করে রান্না করা কষ্টকর, সেটা নিজেরা একটু ভাবনা চিন্তা করবে। আর যেগুলো প্রশ্নের আকারে দেওয়া আছে এগুলো লিখবে, লিখে আমাকে পাঠাবে 2-3 দিনের মধ্যে।